এসএসসি 25 জিরো টু হাসলার উইদিন 200 আওয়ার্স কোর্সের কেমিস্ট্রি চ্যাপ্টার 1 ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 1, দ্যাট মিন্স রসায়নের ধারণা। সো রসায়নের ধারণা চ্যাপ্টারটা পড়া থাকলে তুমি ল্যাবে গিয়েও একটা ভালো পারফরমেন্স দেখাতে পারবা, বা ল্যাবে তোমার কোনো বিপদ আপদ হবে না। আর হচ্ছে বিজ্ঞানটাকে বা সায়েন্সটাকে আরেকটু ডিপলি বুঝতে পারবা, কেমিস্ট্রিটাকে আরেকটু ডিপলি বুঝতে পারবা যদি তোমার এই কেমিস্ট্রিটা জানা থাকে, এবং কেমিস্ট্রির প্রাগৈতিহাসিক ইতিহাস যেগুলো আছে বা আগের যেগুলো ইতিহাস আছে এগুলো সম্পর্কে একটা আইডিয়া হবে। তো এখন কথা হচ্ছে এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা থেকে বিগত বছরগুলোতে একটা সিকিউ আসতে দেখা গেছে, এবং এমসিকিউতেও এই চ্যাপ্টারটার মিনিমাম 2 থেকে 3টে অ্যাকচুয়ালি এমসিকিউ আসতে দেখা যাচ্ছে। এবং কওয়ার খতে, বিশেষ করে খতে এই চ্যাপ্টারটার ভূমিকা একটু বেশি। সো দ্যাটস ওয়াই আমরা আজকে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সো এই চ্যাপ্টারটা খুবই মজার কেন, কারণ এই চ্যাপ্টারটাতে সব থেকে ডিপ লেভেলে গিয়ে আলোচনা করা যায়। সো সব থেকে ডিপ লেভেলে আমি যাই আসলে রসায়ন বাদ দাও। প্রথমত আসে বিজ্ঞান। আমরা যে পড়তেছি না যে বিজ্ঞান, এই বিজ্ঞান জিনিসটা অ্যাকচুয়ালি কি? বিজ্ঞান জিনিসটা অ্যাকচুয়ালি কি? বিজ্ঞান জিনিসটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, ভালো করে শোনো, পরীক্ষা নিরীক্ষা এবং পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জিত হয় তাকে বলা হয় হচ্ছে কি? বিজ্ঞান। আমার সাথে সাথে লিখে ফেলো। পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে, পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জিত হয়, যে সুসংবদ্ধ জ্ঞান অর্জিত হয়। আচ্ছা, আমরা ছোটবেলায় স্কুলে থাকতে একটা কথা বলতাম যে বিজ্ঞান মানে হচ্ছে কি? বিশেষ এক ধরনের জ্ঞান। তো বিশেষ ধরনের জ্ঞানটা তুমি অর্জন করবা কিভাবে? এই বিশেষ ধরনের জ্ঞানটা যদি তুমি অর্জন করতে চাও, তোমার থেকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর হচ্ছে কি? পদ্ধতিগতভাবে জ্ঞানটা অর্জন করতে হবে, বা একটা প্রসেসের মাধ্যমে জ্ঞানটা অর্জন করতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে কি? পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা যায় তাকে বলা হয় হচ্ছে কি? বিজ্ঞান। এখন বিজ্ঞানের অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি? বিজ্ঞান আবিষ্কার কেন হইছে? অথবা বিজ্ঞান নিয়ে আমরা কেন পড়ালেখা করি? কারণ বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে মানব জাতির কল্যাণ সাধন করা। মানব জাতির মানব জাতির কল্যাণ সাধন করাই হচ্ছে কি? বিজ্ঞান। মানব জাতির কল্যাণ সাধন করা। সো বিজ্ঞান মানে হচ্ছে কি? পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জিত হয় তাকে আমরা বিজ্ঞান বলি। এবং বিজ্ঞানের প্রধান লক্ষ্য হচ্ছে মানব জাতির কি সাধন করা? মানব জাতির কল্যাণ সাধন করা। ঠিক আছে? মানব জাতির কল্যাণ সাধন করাই হচ্ছে কি? বিজ্ঞানের মূল লক্ষ্য। এখন আমরা গোলাই জিনিসটা কোথায়? গোলাই ফেলি জিনিসটা কোথায়? বিজ্ঞান এবং গবেষণা, এই দুইটা টার্মের মধ্যে আমরা অ্যাকচুয়ালি গোলাই ফেলি। তাহলে গবেষণা জিনিসটা অ্যাকচুয়ালি কি? গবেষণা, আচ্ছা, গবেষণা গবেষণা মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা, কোনো কিছু জানার চেষ্টা, এটাই হচ্ছে কি? গবেষণা। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তুমি যদি কোনো কিছু জানার চেষ্টা করো সেটাই হচ্ছে কি? গবেষণা। তাহলে বিজ্ঞান আর গবেষণার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? ধরো একজন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানতে চাচ্ছে, একজন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানতে চাচ্ছে। এই যে জানতে চাওয়ার যে প্রসেসটা, বা এই যে উনি পরীক্ষা নিরীক্ষা করতেছে, ডাটা কালেক্ট করতেছে, এই জিনিসগুলো হচ্ছে কি? গবেষণা। তারপর উনি গবেষণা করে ধরো সফল হয়ে গেল। সফল হওয়ার পর তুমি কি করবা? সেম ভাবে পরীক্ষা নিরীক্ষা করবা, এবং যে পদ্ধতিতে উনি জ্ঞানটা অর্জন করছে, যে পদ্ধতিতে উনি গবেষণা করছে, ওই পদ্ধতিতে উনি যে গবেষণার মাধ্যমে ফল যেটা পাইছে এটা তুমি জানবা। এবং এটাই হচ্ছে কি? বিজ্ঞান। বোঝা গেছে বেসিক জিনিসটা? গবেষণা হচ্ছে কি? কোনো কিছু একজন বিজ্ঞানী জানার চেষ্টা করছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, সেটাই হচ্ছে কি? গবেষণা। এবং সেই জানার চেষ্টার পর যে উনি সফল হয়েছে, সফল হওয়ার পরে তুমি সেম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে, এবং উনি যে পদ্ধতিটা অনুসরণ করছে ওই পদ্ধতি অনুসরণ করে যখন তুমি জ্ঞানটা অর্জন করবা, বা ওনার পরীক্ষার ফলাফলের জ্ঞানটা তুমি অর্জন করবা, সেটাই হচ্ছে কি?
বিজ্ঞান। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা এবার আসো, বিজ্ঞানের একটা শাখা আছে, বিজ্ঞানের একটা শাখা আছে, তোমরা আশা করি জানো, তোমাদের বইয়ের অ্যাকচুয়ালি প্রথম দিকে আছে মেবি, আশা করি প্রথম দিকে থাকার কথা। আচ্ছা হ্যাঁ, প্রথম দিকেই আছে, ঠিক আছে। আচ্ছা, তো বিজ্ঞানের একটা শাখা আছে, বিজ্ঞানের এই যে বিজ্ঞানের একটা শাখা, বিজ্ঞানের একটা শাখা, এই শাখাটার নাম হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্সেস, প্রাকৃতিক বিজ্ঞান। এখন কথা হচ্ছে এই যে প্রাকৃতিক বিজ্ঞান জিনিসটা কি, প্রাকৃতিক বিজ্ঞান জিনিসটা কি, প্রাকৃতিক বিজ্ঞান জিনিসটা হচ্ছে তুমি যদি যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে, কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, খেয়াল করো, যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা, প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা, বিষয় সম্বন্ধে বোঝা, তার ব্যাখ্যা দেয়া, প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা, তার হচ্ছে কি দেয়া, ব্যাখ্যা দেয়া, এবং হচ্ছে কি, এবং সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা, এবং ভবিষ্যৎবাণী বিজ্ঞানের যে শাখায় করা হয়, যে শাখায় করা হয়। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, বিজ্ঞানের একটা শাখা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্সেস। তো ন্যাচারাল সায়েন্সেস জিনিসটা কি, যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তুমি যদি প্রাকৃতিক কোনো বিষয় বা এই যে প্রকৃতি ঘটতেছে, ধরো সালোক সংশ্লেষণ, এই জিনিসটাকে যদি তুমি যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানো, সেটা বোঝো, তার ব্যাখ্যা দাও এবং সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো, সেই শাখাটাই হচ্ছে কি প্রাকৃতিক বিজ্ঞান। তাহলে শুধু তুমি বুঝলে হবে না, শুধু তুমি ব্যাখ্যা দিলে হবে না, তোমার একটা ভবিষ্যৎবাণীও থাকা লাগবে। কিরকম, ধরো সালোক সংশ্লেষণ যখন হচ্ছে, ধরো সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে। এখন কোন খাদ্য তৈরি করতেছে, খেয়াল করো, সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় উদ্ভিদ খাদ্য তৈরি করবে, এটা তুমি বুঝতেছো, ঠিক আছে, এবং ব্যাখ্যা দিছো যে হচ্ছে কি অ্যাকচুয়ালি খাদ্য এই প্রসেসে তৈরি করে, বা এতটুকু সূর্যের আলোতে এত পরিমাণ ক্লোরোফিলে উদ্ভিদ এত পরিমাণ খাদ্য তৈরি করবে। তারপর তুমি যদি একটা ভবিষ্যৎবাণী করো যে অ্যাকচুয়ালি এখানে ধরো কি উৎপন্ন হবে, গ্লুকোজ উৎপন্ন হবে, তারপর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হবে, এই যে তুমি একটা ভবিষ্যৎবাণী করতে পারতেছো, এটাই হচ্ছে কি প্রাকৃতিক বিজ্ঞান। বোঝা গেছে? তাহলে প্রাকৃতিক বিজ্ঞান কি, যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা, তার ব্যাখ্যা দেয়া এবং সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা, যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি প্রাকৃতিক বিজ্ঞান। আর প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে কি বিজ্ঞানের একটা শাখা। এখন সেম ভাবে প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা আছে, যে শাখাটার নাম হচ্ছে আমাদের সাবজেক্ট, সেটা হচ্ছে কি রসায়ন। এখন আমরা ফিজিক্স চ্যাপ্টার 1 ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, ফিজিক্স চ্যাপ্টার 1-এ একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের এমন একটা শাখা যে শাখায় পদার্থের গঠন, পদার্থের বৈশিষ্ট্য বা হচ্ছে কি ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, খুব অনেক ভাস্ট একটা ইনফরমেশন আমাদের পড়া শেষ, ঠিক আছে। রসায়ন হচ্ছে কোন শাখা, যে শাখায়, রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা যে শাখায় পদার্থের গঠন, বৈশিষ্ট্য বা ধর্ম এবং কি নিয়ে আলোচনা করা হয়, পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তাহলে আসো, এই জিনিসটা আসলে কিসের জন্য লাগে, আসলে কিসের জন্য না লাগে জিনিসটা যদি তোমরা না বলি, তোমাদের হয় কি পড়ার মোটিভেশন জায়গা, এই জিনিসটা আমাদের কতে খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি ওভারঅল একটা সামারি, কিভাবে রসায়নটা আসছে। তাহলে আসো, বিজ্ঞান কি, বিজ্ঞান হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা এবং পদ্ধতিগতভাবে তুমি যদি একটা জ্ঞান অর্জন করো, দ্যাট ইজ বিজ্ঞান। গবেষণা কি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি তুমি কিছু জানার চেষ্টা করো, সেটা হচ্ছে গবেষণা। এখন কথা হচ্ছে, গবেষণা আগে না বিজ্ঞান আগে, অনেকটা কোয়েশ্চেনটা এরকম যে ডিম আগে না মুরগি আগে, কোয়েশ্চেনটা অনেকটা এরকম।
সো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো গবেষণা আগে না বিজ্ঞান আগে, আমি বলবো গবেষণা অবশ্যই আগে। কারণ গবেষণা যদি তুমি না করো, তুমি অ্যাকচুয়ালি বিজ্ঞানটা কি করতে পারবে না, আবিষ্কার করতে পারবে না, বা বিজ্ঞানটা তুমি এক্সপ্লেইন করতে পারবে না। এই জন্য গবেষণা আগে, তারপর হচ্ছে কি বিজ্ঞান। এবং বিজ্ঞানের একটা শাখা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান কি? যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে কিংবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে জানা, বোঝা, তার ব্যাখ্যা দেয়া, সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা, যে শাখায় আলোচনা করা হয় সেটাকেই বলে হচ্ছে কি প্রাকৃতিক বিজ্ঞান। সেম ভাবে রসায়ন হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, আশা করি আমি জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এবার এবার আমরা এমসিকিউর জন্য একটা জিনিস পড়বো। এই চ্যাপ্টারটা ফুল অফ এমসিকিউ ক খ, এই চ্যাপ্টারটা ফুল অফ এমসিকিউ ক খ। লাস্টের পার্টে তোমাদের গ ঘ এর আলোচনা আছে কিছু। আচ্ছা আসো, এরপরে আমরা কিছু ছোট ছোট শর্ট কিছু এমসিকিউ করি। শর্ট এমসিকিউ। আচ্ছা, প্রথম এমসিকিউটা হচ্ছে কয়লার ভেতর কি থাকে? কয়লার ভেতর কি থাকে? কয়লার ভেতর থাকে হচ্ছে কার্বন। কয়লার ভেতর থাকে হচ্ছে কি কার্বন। কয়লার ভেতর থাকে হচ্ছে কি কার্বন। তারপর আরেকটা এমসিকিউ, প্রথম ব্যবহৃত ধাতু কি? প্রথম ব্যবহৃত ধাতু, প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা। আচ্ছা, তারপর রসায়নের যাত্রা শুরু। রসায়নের যাত্রা শুরু কখন থেকে? যখন থেকে মানব জাতি আগুন জ্বালানো শিখছে। যখন থেকে মানব জাতি আগুন জ্বালানো শিখেছে, তারপর থেকে কি রসায়নের, বা এটা মনে হয় বিজ্ঞানের হবে, আহ, না রসায়ন, ঠিক আছে রসায়ন, রসায়ন। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করো ছোট ছোট কিছু, কি বলা যায় এটাকে, ছোট ছোট কিছু এমসিকিউ। কয়লার ভেতরে থাকে কার্বন, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে সোনা, এবং রসায়নের যাত্রা শুরু হয় যখন থেকে মানুষ আগুন জ্বালানো শিখে। এখন আমরা একটা মজার জিনিস করবো, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3500 অব্দে, খ্রিস্টপূর্ব 3500 অব্দে একটা কাহিনী হয়েছিল, খুব বড় একটা কাহিনী। এই জিনিসটা তোমাদের আসতে পারে খ হিসাবে, সেটা হচ্ছে ব্রোঞ্জ তৈরি। ব্রোঞ্জ তৈরি, ব্রোঞ্জ তৈরি, এটা কোথায় আসতে পারে? খতে আসতে পারে। এখন ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু। ব্রোঞ্জ হচ্ছে একটা সংকর ধাতু। এখন তাহলে সংকর ধাতু জিনিসটা কি? সংকর ধাতু জিনিসটা হচ্ছে দুটি ধাতুকে গলিয়ে, দুটি ধাতুকে গলিয়ে মিশ্রিত করে যে ধাতু পাওয়া যায়, মিশ্রিত করে যে ধাতু পাওয়া যায়, ধাতু পাওয়া যায়, এটাই হচ্ছে কি সংকর ধাতু। আচ্ছা, তাহলে প্রথমত তোমাদের পরীক্ষা আসবে কি ব্রোঞ্জ তৈরির প্রসেসটা। এখন ব্রোঞ্জ তৈরির প্রসেস জানতে হলে তোমার থেকে আগে জানতে হবে ব্রোঞ্জ কোন ধরনের ধাতু। ব্রোঞ্জ হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু কি? দুইটা ধাতুকে গলায়ে, দুইটা ধাতুকে গলায়ে ওগুলাকে তরলে পরিণত করবা। দুইটা ধাতুকে গলায়ে তুমি যদি তরলে পরিণত করো এবং ওদের দুইজনকে যদি মিশ্রিত করো, সেটা হবে কি একটা সংকর ধাতু। খেয়াল করো, ধরো দুইটা ধাতুর নাম বলো আমাকে। স্বর্ণ, তামা। দুইটা ধাতু স্বর্ণ, তামা। এখন স্বর্ণকে আমি কিছু পরিমাণে গলালাম, তামাকে আমি কিছু পরিমাণে গলালাম, ওগুলো তরল হয়েছে না? তরল হওয়ার পর ওগুলোকে আমি মিক্স করলাম। মিক্স করার পর এগুলা শক্ত হয়ে একটা কি নতুন একটা ধাতু গঠন করবে না? এই যে নতুন যেটা ধাতু গঠন করবে, ওইটাকে আমরা নাম দিব হচ্ছে কি সংকর ধাতু। ঠিক আছে, এখন এই যে ব্রোঞ্জ তৈরি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি কি কি ধাতু ইউজ করা হয়েছে? এখানে দুইটা ধাতু ইউজ করা হয়েছে, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে টিন। আচ্ছা, এখন এই যে কপার বা টিন, এগুলাকে কি করা হয়েছে? প্রথমে হিট দেওয়া হয়েছে বা গলানো হয়েছে। গলানোর পর এগুলো পরিণত হয়েছে কিসে? তরলে। কপার তরল, তারপর হচ্ছে কি টিন তরল। ঠিক আছে, এই যে কপারকে এবং টিনকে গলানো হয়েছে কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমে, বা গরম করে কি করা হয়েছে? গলানো হয়েছে, এবং ধাতু দুইটা কি তরলে পরিণত হয়েছে। এখন এই যে তরল দুইটা, এই যে তরল দুইটা, এই তরল দুইটাকে যখন একসাথে তুমি মিক্সচার করবা, একসাথে তুমি এখানে কি কি রাখবা? কপার প্লাস টিন, এই দুইটা জিনিসকেই রাখবা। এবং এটা যখন কি হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে এটা শক্ত হয়ে যাবে না? তরলে পরিণত করছে, একটা পর্যায়ে গিয়ে এটা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে না? তো কঠিন হয়ে যাওয়ার পর
তুমি যে ধাতুটা পাবা সে ধাতুটার নাম হচ্ছে কি? ব্রোঞ্জ। কঠিন হওয়ার পর তুমি যে ধাতুটা পাবা সে ধাতুটার নাম হচ্ছে কি? ব্রোঞ্জ। এখন কথা হচ্ছে ব্রোঞ্জ কেন ইউজ হইতো আগেকার দিনে? ব্রোঞ্জ ইউজ হইতো ভালো মানের অস্ত্র তৈরির জন্য। ভালো মানের অস্ত্র তৈরিতে। ভালো মানের অস্ত্র তৈরিতে। আচ্ছা, খেয়াল করো, অনেক ইনফরমেশন আমাদের পড়া শেষ। প্রথমত, কয়লার ভেতর থাকে কার্বন। প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে সোনা। মানুষ আগুন জ্বালানো শেখার পর থেকে রসায়নের যাত্রা শুরু। এবং খ্রিস্টপূর্ব 3500 অব্দে কিছু গবেষক কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং সেই তরলকে মিশ্রিত করে একটা ধাতু তৈরি করে। সেই ধাতুটার নাম হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ একটা সংকর ধাতু। সংকর ধাতু কেন? কারণ এখানে দুইটা ধাতুকে গলায়ে মিশ্রিত করা হয়েছে এবং কি পাওয়া গেছে? ব্রোঞ্জ পাওয়া গেছে। দ্যাটস ওয়াই ব্রোঞ্জ একটা সংকর ধাতু। এবং ব্রোঞ্জ আগে কেন ইউজ করা হইতো? ব্রোঞ্জ আগে ইউজ করা হইতো হচ্ছে কি জন্য? ভালো মানের অস্ত্র তৈরি করার জন্য। ক্লিয়ার? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো, আমরা কিছু ইতিহাস পড়ি। এই ইতিহাসগুলো এমসিকিউতে আসে অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রথমত সাল মনে রাখার দরকার নেই। প্রথমত আমি তাও সাল বলে দিচ্ছি। খ্রিস্টপূর্ব 3500 অব্দে ডেমোক্রিটাস ঘোষণা করেন পদার্থ অবিভাজ্য। খ্রিস্টপূর্ব 380 অব্দে ডেমোক্রিটাস ঘোষণা করেন কি? পদার্থ অবিভাজ্য, অর্থাৎ পদার্থকে কি করা যায় না? ভাঙা যায় না। ঠিক আছে? অর্থাৎ তিনি বলতে চাইছিল প্রত্যেকটা পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন একটা ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এই পদার্থটার নাম দেন কি? এই যে কণাটা, পদার্থকে ভাঙতে থাকলে একটা কি পাওয়া যাবে? কণা পাওয়া যাবে। এই কণাটার নাম দেন তিনি হচ্ছে কি? পরমাণু বা হচ্ছে কি? অ্যাটম। ঠিক আছে? তিনি নাম দেন হচ্ছে কি? পরমাণু বা হচ্ছে কি? অ্যাটম। তাহলে ডেমোক্রিটাস কি বলছিল? বলছিল পদার্থ অবিভাজ্য এবং পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে তুমি একটা ক্ষুদ্র কণা পাবা যাকে আর ভাঙা যাবে না। এবং তিনি এই পদার্থটার নাম দিয়েছিল হচ্ছে কি? পরমাণু। বোঝা গেছে? এবং তার এই কথাটার বিরোধিতা করছে, তার এই কথাটার বিরুদ্ধে ছিল অ্যারিস্টটল। কে? অ্যারিস্টটল। এই জিনিসটা এমসিকিউতে আসে যে ডেমোক্রিটাসের মতামতের বিরুদ্ধে কে ছিলেন বা ডেমোক্রিটাসের মতামতের বিরোধিতা কে করেছিলেন? আনসার কি হবে? অ্যারিস্টটল হবে। বুঝা গেছে? ডেমোক্রিটাস বলছিল প্রত্যেকটা পদার্থ অবিভাজ্য, অর্থাৎ প্রত্যেকটা পদার্থকে ভাঙলে এমন একটা ক্ষুদ্র কণা পাবো যাকে আর ভাঙা যাবে না। সেটার নাম দিছে উনি পরমাণু, বা ইংলিশে এটাকে বলা হয় অ্যাটম। এবং অ্যারিস্টটল বলছিল যে না, পদার্থ বিভাজ্য, অর্থাৎ পরমাণুকেও কি করা যাবে? ভাঙা যাবে। এখন বলতো কার কথাটা সঠিক? অ্যাকচুয়ালি মডার্ন যুগে এসে বা মডার্ন সায়েন্স যখন আমরা পড়তেছি, কার কথাটা অ্যাকচুয়ালি সঠিক? অ্যারিস্টটলের কথাটা সঠিক। কারণ দেখো, তুমি পরমাণুকে কি আর ভাঙতে পারো না? অবশ্যই পারো। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তারপর হচ্ছে কি? ইলেকট্রন এবং প্রোটনকে ভাঙলে আবার কি পাওয়া যায়? সরি, প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কি পাওয়া যায়? কোয়ার্ক এবং স্ট্রিং পাওয়া যায়। দ্যাট মিনস পদার্থ বা পরমাণু যে অবিভাজ্য অথবা ভাঙা যায় না, এই কথাটা মিথ্যা। পরমাণু ভাঙা যায়। বোঝা গেছে? এতটুকুই হচ্ছে কি আমাদের ইতিহাস। এখন আমরা পড়বো মধ্যযুগীয় আরবের কিছু দার্শনিকের কথা। মধ্যযুগীয় আরবের দার্শনিক। আচ্ছা, খুব লিজেন্ড কিছু কি ছিল? মুসলিম দার্শনিক ছিলেন মধ্যযুগীয় আরবে। তারা কিছু কাজ করেন মধ্যযুগীয় আরবে। মধ্যযুগীয় আরবের মুসলিম দার্শনিক ছিলেন। মধ্যযুগের আরবের মুসলিম দার্শনিক, তারা কিছু মানে কি বলা যায় এটাকে, অসম্ভব কাজকে সম্ভব করতে চাইছিল। এই জন্য আমার মানে পার্সোনালি এই মানুষগুলোকে খুবই পছন্দ। কিরকম? কেন কেন পছন্দ আমার? আসা কারণ ওনারা কি করছিল, মধ্যযুগীয় আরবের মুসলিম দার্শনিক যারা ছিলেন, তারা কপার, টিন, সীসা এই তিনটা পদার্থ বা এই তিনটা ধাতুকে দিয়ে সোনা তৈরির চেষ্টা করেন। এই তিনটা ধাতুকে দিয়ে কি করেন? সোনা বা গোল্ড তৈরির চেষ্টা করেন। ঠিক আছে? এই যে তিনটা ধাতুকে দিয়ে ওনারা কি করেন? সোনা বা গোল্ড তৈরির চেষ্টা করেন। এই জিনিসটা বুঝতেছে কতটা দুঃসাহসী। বা সোনা অ্যাকচুয়ালি কি একটা ধাতু, আলাদা একটা ধাতু। ওনারা কি করতে চেয়েছিল, খুব মানে কালজয়ী একটা পদক্ষেপ বলি আমি, কপার, টিন, সীসা এই তিনটা জিনিসকে গলায় বা এই তিনটা জিনিসের সংকর করে বা এই তিনটা জিনিসকে গলায় তরলে পরিণত করে মিশ্রিত করে ওনারা স্বর্ণ তৈরি করতে চাইছিল। যদিও ওনারা ব্যর্থ হয়েছে, বাট ওনারা তৈরি করতে চাইছিল। তারপর ওনারা একটা কাজ করতে চাইছে, সেটা হচ্ছে একটা মহৌষধ তৈরি করতে চাইছে।
একটা কি তৈরি করতে চাইছে, মহৌষধ তৈরি করতে চাইছে, যে মহৌষধটা খাইলে মানুষের আয়ু বেড়ে যাবে, মানুষের আয়ু বেড়ে যাবে, মানুষের আয়ু বেড়ে যাবে। তাহলে তারা দুইটা কাজ করছিল, একটা হচ্ছে কি কপার টিন সীসা থেকে সোনা তৈরির চেষ্টা করছিল, এবং একটা মহৌষধ আবিষ্কার করতে চাইছিল যেটা খেলে মানুষের কি বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে। এবং উনাদের এই যে গবেষণাগুলা, উনাদের এই যে গবেষণাগুলা, ঠিক আছে, ওনাদের এই যে গবেষণাগুলা, এগুলাকে বলা হয় প্রথম রাসায়নিক গবেষণা, প্রথম রাসায়নিক গবেষণা, প্রথম পদ্ধতিগত রাসায়নিক গবেষণা, পদ্ধতিগত রাসায়নিক গবেষণা। কেন পদ্ধতিগত কেন বলা হচ্ছে, আসো এক্সপ্লেন করি। প্রথম পদ্ধতিগত রাসায়নিক গবেষণা। এখন কথা হচ্ছে পদ্ধতিগত কেন, কারণ ওনারা কোন পদ্ধতিতে কি কি এক্সপেরিমেন্ট করছিল ওগুলো ওনারা লিখে গিয়েছেন। এই যে লিখে যাওয়ার কারণে এটা একটা পদ্ধতির আন্ডারে চলে গিয়েছে। এই কারণে ওদের এই যে কি বলে সোনা তৈরির প্রসেস বা মহৌষধ তৈরির প্রসেস বা এই যে চেষ্টাটা, এটাকে বলা হয় রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়ন চর্চা বা প্রথম পদ্ধতিগত রসায়ন চর্চা। এবং ওনারা এই যে রসায়ন চর্চাটা করত, মধ্যযুগীয় আরবের মুসলিম দার্শনিকগণ যে রসায়নের চর্চাটা করত, মধ্যযুগীয় আরবের মুসলিম দার্শনিকগণ যে রসায়নের চর্চাটা করত, সেই রসায়ন চর্চাটাকে বলা হতো আলকেমি। এই রসায়ন চর্চাটাকে কি বলা হতো, আলকেমি বলা হতো, ঠিক আছে, আলকেমি বলা হতো। এবং গবেষক যারা ছিল, গবেষক রসায়নের চর্চাটা, এই যে চর্চাটা বা প্রসেস, এটাকে বলা হতো আলকেমি। এবং যে গবেষকগণ ছিলেন, যে গবেষকগণ ছিলেন তাদেরকে বলা হতো আলকেমিস্ট, আলকেমিস্ট, ঠিক আছে, তাদেরকে বলা হতো হচ্ছে কি আল কেমিস্ট। এখন এই যে আলকেমি শব্দটা, এই যে আলকেমি শব্দটা, এই শব্দটা আসছে একটা ওয়ার্ড থেকে যেটা হচ্ছে আলকিমিয়া, যেটা আলকিমিয়া শব্দটা থেকে আসছে। এবং এই যে আলকিমিয়া শব্দটা, এই যে আলকিমিয়া শব্দটা, এই শব্দটা আসছে হচ্ছে কোথা থেকে, কিমি থেকে। এখন এই জিনিসটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় বলা হয় আলকিমি শব্দটা কোত্থেকে আসছে, অপশানে এই দুইটাই দেওয়া থাকে, এটাতে ভুল করা নেই স্টুডেন্ট, কিন্তু ভুল হয় কখন জানো, যখন এমসিকিউতে আসে যে আলকিমিয়া শব্দটা কোথা থেকে আসছে। এখন আলকিমিয়া শব্দটা কোথা থেকে আসছে, আলকেমি তো জানি, আলকিমি থেকে আলকেমি তো জানি যে আলকিমিয়া থেকে আসছে। এখন আলকিমিয়া থেকে যখন আসছে বলে এই জিনিসটা স্টুডেন্টদের মাথার কি করে ফেলে, সবকিছু ঢিলা করে দেয়, ঠিক আছে। তো এই জন্য এই জিনিসটা জানতে হবে, আলকিমিয়া শব্দটা আসছে কোথা থেকে, কিমি শব্দটা থেকে, ঠিক আছে। এবং এই কিমি থেকে, এই যে কিমি, এটা কি ইংলিশে এই শব্দটার থেকে আসছে হচ্ছে কি ইংলিশ কেমিস্ট্রি ওয়ার্ডটা। তাহলে খেয়াল করো, এই যে কেমিস্ট্রি নামে যে একটা আলাদা স্বতন্ত্র বিষয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, মধ্যযুগীয় আরবের মুসলিম দার্শনিকগণের থেকে আসছে। তো এই জন্য আমাদের কেমিস্ট্রিতে মধ্যযুগীয় আরবের মুসলিম দার্শনিকদের অবদান সব থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, এবার আসুন রসায়নের জনককে, রসায়নের জনক কে ছিলেন, রসায়নের জনক ছিলেন আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান, আলকেমিস্ট, আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান, আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। এবং এই জিনিসটা এমসিকিউর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এই জিনিসটা এমনিতেই আসে যে রসায়নের জনককে আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান। কেন উনি জনক, কেন উনি জনক, কারণ উনি সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করেন, গবেষণাগারে সর্বপ্রথম রসায়ন চর্চা করার কারণে, রসায়ন চর্চার কারণে। ধরো অন্যান্য যারা মুসলিম দার্শনিক ছিলেন, ওনারা কি করতো, নর্মালি ধরো প্রাকৃতিক পরিবেশে বা নর্মাল ধরো গাছপালার নিচে বসে এইসব গবেষণাগুলো করতেছে, একটা মহৌষধ তৈরির চেষ্টা করতেছিল, কপার টিন সীসা দিয়ে একটা সংকর ধাতু তৈরির চেষ্টা করতেছিল বা সোনা তৈরির চেষ্টা করতেছিল। বাট আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান ছিলেন প্রথম ব্যক্তি যিনি গবেষণাগারে প্রথম রসায়নের কি করেন, গবেষণা করেন। এই কারণে তাকে বলা হয় হচ্ছে কি রসায়নের জনক। আশা করি আমি সবগুলা জিনিস ক্লিয়ার, ঠিক আছে, অনেক ইনফরমেশন পড়া শেষ। এবার আসো, এবার আমরা যে জিনিসগুলো পড়বো এগুলো পড়বো হচ্ছে খ এর জন্য, ঠিক আছে। এখন আমরা যে জিনিসগুলো পড়বো এগুলো হচ্ছে কিসের জন্য, খ এর জন্য। প্রথমত, প্রথম কোয়েশ্চেন, খুব কমন একটা কোয়েশ্চেন যেটা বোর্ড পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন।
আচ্ছা, এই জিনিসটা তুমি এক্সপ্লেন কিভাবে করবে আমি প্রথমে মুখে বলে দিই। প্রথমে লিখবা কাঁচা আমে বিভিন্ন উম, কাঁচা আমে প্রথম দিকে কিছু জৈব অ্যাসিড থাকে যা পাকা আমে পরিবর্তিত হয়ে কিছু গ্লুকোজ ফ্রুক্টোজ বা সুক্রোজে পরিণত হয়ে যায়, যার কারণে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি হয়। তারপর তুমি যাবে এক্সপ্লেনেশনে। কাঁচা আমে থাকে সাকসিনিক এবং ম্যালেইক অ্যাসিড যা পাকা আমে পরিবর্তিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়, যার কারণে কাঁচা আম টক, পাকা আম হচ্ছে কি মিষ্টি। ঠিক আছে, তাহলে কাঁচা আমে কি থাকে? কাঁচা আমে থাকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড। কাঁচা আমে থাকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড। এরকম জৈব অ্যাসিড কি কি আছে? সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড ও ও ম্যালেইক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড ও হচ্ছে কি ম্যালেইক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড ও ম্যালেইক অ্যাসিড। সো এই যে কাঁচা আমে যে জৈব অ্যাসিডগুলো থাকে, এগুলো পাকা আমে কি হয়? এগুলো পাকা আমে পরিবর্তিত হয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। এবং গ্লুকোজ ও ফ্রুক্টোজ যেহেতু মিষ্টি, সো পাকা আম এই কারণেই কি হয় মিষ্টি হয়, কারণ কাঁচা আমের সাকসিনিক এবং ম্যালাইক অ্যাসিড পাকা আমে গিয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। এখন আসো আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ক্যারোসিন। ক্যারোসিন প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস ও মোমের মোমের মূল উপাদান কি? মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। আচ্ছা, তাহলে কেরোসিন প্রাকৃতিক গ্যাস এবং মোমের মূল উপাদান হচ্ছে কি হাইড্রোকার্বন। আচ্ছা, আমরা নাম দেখে বুঝি না হাইড্রো আর কার্বন, দ্যাট মিনস হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন আর কার্বনের যৌগ। হাইড্রোজেন আর কার্বনের যৌগ। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আর কার্বনের যৌগ হচ্ছে কি অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন। এই এখন এই যে হাইড্রোজেন আর কার্বন অর্থাৎ হাইড্রোকার্বনকে যখন আমরা কি করি পুরাই, আমরা কি করি মোমকেও পুরাই, প্রাকৃতিক গ্যাসকেও পোড়াই, কেরোসিনকেও পোড়াই। আর পোড়ানো মানে কি, একটা বস্তু কখন পড়ে, যখন ওই বস্তুটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। যখন ওই বস্তুটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন আমরা বলি কি বস্তুটা আসলে পুড়তেছে। ঠিক আছে, সো এই যে হাইড্রোকার্বনটা যখন অক্সিজেনের সাথে পড়ে তখন এখানে কি তৈরি হয়? তখন এখানে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, পানি, তারপর হচ্ছে আলো। মেবি কার্বন ডাই অক্সাইড, পানি, আলো আর তাপ শক্তি। আলো প্লাস হচ্ছে কি তাপ শক্তি। তাহলে কিন্তু এই যে H2O যেটা হয় এটা কিন্তু জলীয় বাষ্প আকারে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি জলীয় বাষ্প আকারে হয়। তাহলে কেরোসিন প্রাকৃতিক গ্যাস এবং মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন কি দিয়ে গঠিত? হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত। এবং এই হাইড্রোকার্বনকে যখন আমরা অক্সিজেন দিয়ে দহন করি বা অক্সিজেনের সাহায্যে পোড়াই তখন এখানে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং কি উৎপন্ন হয়? তাপশক্তি উৎপন্ন হয়। এখন আমরা লাস্ট আরেকটা জিনিস জানি। আচ্ছা, আমরা অ্যাসিডিটি পড়ি না? অ্যাসিডিটি অ্যাসিডিটি ওয়ার্ডটা তো সবাই যদি নাও জেনে থাকি আমরা ছোটবেলায় দেখছি না যে ইনোর অ্যাড থাকতো না কতগুলা, পেটে অ্যাসিডিটির সমস্যা, ইনো খাও, এই সেই অনেক কিছু। তো এই যে অ্যাসিডিটি জিনিসটা অ্যাকচুয়ালি কি, যখন আমাদের পেটে বা পাকস্থলিতে লিখো, পেট লেখাটা কেমন জানি, পাকস্থলিতে পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, অতিরিক্ত HCl, পাকস্থলিতে অতিরিক্ত HCl যেটা হচ্ছে কি একটা অ্যাসিড। বোঝা গেছে, যেটা হচ্ছে কি একটা অ্যাসিড। সো আমাদের পাকস্থলিতে যখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপত্তি হয় তখন আমাদের অ্যাসিডিটি হয়, যার কারণে গলা জ্বলে। এখন অ্যাসিডের ধর্ম হচ্ছে কি জ্বালানো, এই কারণে আমাদের গলাটা জ্বলে বা বুকের কি হয় একটা জ্বলন ফিল হয়। সো অ্যাসিডিটি হচ্ছে কি পেটে যখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় তখন সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাসিডিটি। এবং তাহলে চিন্তা করে অ্যাসিডিটি থেকে আমরা যে পরিত্রাণ পাই এই জিনিসটা কিভাবে পাই? খেয়াল করো, পেট অ্যাসিডিটি হয়েছে দ্যাট মিনস অ্যাসিড বেড়ে গেছে, তার মানে কি করতে হবে? সলিউশনটা কি অ্যাসিড কমাইতে হবে। এখন অ্যাসিড কমাই কিভাবে? অ্যাসিড কমানোর তো কোনো ওয়ে নেই। অ্যাসিডকে আমরা কি করে ফেলতে পারি? প্রশমিত করে ফেলতে পারি। প্রশমিত মিন্স কি, অ্যাসিড যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন লবণ আর পানি উৎপন্ন হয়। এখন যখন লবণ আর পানি উৎপন্ন হয় সেখানে অ্যাসিডিক ধর্মটাও থাকলো না, বেসিক ধর্মটা থাকলো না, বা ক্ষারের ধর্মটাও থাকলো না। তো দেখা যাচ্ছে কি অ্যাসিড ওর নিজের ধর্মটাও হারায় ফেলে, ক্ষার ওর নিজের ধর্মটাও হারায় ফেলে। তো যখন আমরা অ্যাসিডকে ক্ষারের সাথে বিক্রিয়া করব
তখন হচ্ছে কি অ্যাসিডটা প্রশমিত হয়। তাইলে পেটে যখন অ্যাসিডিটি হচ্ছে, আমাদের পেটে এমন একটা কিছুর ইনপুট দিতে হবে যেটা কি করবে, এই যে পেটের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আছে এটাকে প্রশমিত করে ফেলবে বা কমায় ফেলবে। সো এই যে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে প্রশমিত করা হয় কি দিয়ে? এটাকে প্রশমিত করা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এই দুইটা জিনিস দিয়ে কি করা হয়? এই দুইটা জিনিস হচ্ছে খাত। এই দুইটা জিনিস দিয়ে অ্যাসিডকে কি করা হয়? প্রশমিত করা হয়। এই যে আমরা বলি না যে পেটে অ্যাসিডিটি হলে অ্যান্টাসিড খাও, এই অ্যান্টাসিডে কি থাকে? এই অ্যান্টাসিডে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সো এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, আমি এখানে দেখাচ্ছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা যখন HCl এর সাথে বিক্রিয়া করে, তখন এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ এবং কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হয়। ঠিক আছে? দেখো, তাহলে এখানে অ্যাসিডটাও থাকলো না, বেসটাও থাকলো না। এই যে অ্যাসিডটা আর বেসটা কি? অ্যাসিডটা আর বেসটা থাকতেছে না। দ্যাট মিন্স অ্যাসিডটা কি হয়ে যাচ্ছে? প্রশমিত হয়ে যাচ্ছে এবং একটা লবণ এবং একটা কি উৎপন্ন করতেছে? পানি উৎপন্ন করতেছে। তাইলে পেটে অ্যাসিডিটি হওয়া মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে যাওয়া, এবং এটার থেকে পরিত্রাণের উপায় কি? অ্যান্টাসিড খাওয়া। অ্যান্টাসিডে কি থাকে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে? অ্যাসিডকে প্রশমিত করে। সিম্পল পড়ালেখা। ঠিক আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে তাইলে? অ্যাসিডকে প্রশমিত করে। তাইলে এতটুকুতেই হচ্ছে কি আমাদের অ্যাসিডিটি শেষ। আচ্ছা, এবার আসো। এবার আমরা পড়ব, এটা হচ্ছে বায়োলজির সাথে কেমিস্ট্রির সম্পর্ক। বায়োলজির সাথে কেমিস্ট্রির সম্পর্ক। এই জিনিসটা আসলে এক্সপ্লেন করা মানে মুখে এক্সপ্লেন করা বেটার, এখানে বোর্ডে লেখার কিছু নাই। আচ্ছা, বায়োলজি কিভাবে কেমিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত? বায়োলজি কিভাবে কেমিস্ট্রিকে ভালোবাসে? কেমিস্ট্রি কিভাবে বায়োলজিকে ভালোবাসে? ঠিক আছে? আচ্ছা, বায়োলজিতে আমরা সালোক সংশ্লেষণ পড়ি, শ্বসন পড়ি। খেয়াল করো তো, এই যে সালোক সংশ্লেষণ, শ্বসন, এগুলো একটা রাসায়নিক বিক্রিয়া না? সালোক সংশ্লেষণের কথা যদি তুমি ধরো, সালোক সংশ্লেষণে কি হয়? ক্লোরোফিল একটা রাসায়নিক পদার্থ সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে, সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে এবং কি থাকে এখানে? কার্বন ডাইঅক্সাইড থাকে, যেটা একটা রাসায়নিক পদার্থ। কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অক্সিজেন উৎপন্ন করে, পানি উৎপন্ন করে, এটিপি উৎপন্ন করে। এটিপিটা বাদ দিলাম, ঠিক আছে? পানি উৎপন্ন করতেছে, অক্সিজেন উৎপন্ন করতেছে। পানি একটা রাসায়নিক পদার্থ, অক্সিজেন একটা রাসায়নিক পদার্থ। তাইলে এই যে বায়োলজি, বায়োলজির পুরো সালোক সংশ্লেষণ ব্যাপারটা, এটা কেমিস্ট্রির সাথে কানেক্টেড না? বায়োলজির যে পুরো সালোক সংশ্লেষণ ব্যাপারটা, এটা কার সাথে কানেক্টেড? কেমিস্ট্রির সাথে কানেক্টেড। আবার বায়োলজির শ্বসন ব্যাপারটাই ধরো, শ্বসন এই যে ব্যাপারটা আছে, শ্বসনে কি হয়? আমরা কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন গ্রহণ করার পর আমাদের শরীরে গ্লুকোজ ভাঙে, গ্লুকোজ ভাঙার পর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, গ্লুকোজ, এগুলো কেমিস্ট্রির উপাদান না? যেহেতু কেমিস্ট্রির উপাদান, এগুলো হচ্ছে একটা একটা কি? রাসায়নিক পদার্থ। এবং এভাবেই বায়োলজি কেমিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত। বুঝা গেছে? এভাবেই বায়োলজি কিসের সাথে সম্পর্কযুক্ত? কেমিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এবার আসো, ফিজিক্সের সাথে কেমিস্ট্রি কিভাবে বন্ডিং আছে? ফিজিক্সের সাথে কেমিস্ট্রি কিভাবে বন্ডিং আছে? আচ্ছা, এবার চিন্তা করো, তুমি বেশি কিছু চিন্তা করার দরকার নেই। আমরা জেনারেটর কেন ইউজ করি বলো তো? জেনারেটর বিদ্যুৎ প্রবাহ চালু রাখার জন্য বা বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য। এই যে বিদ্যুৎ প্রবাহ হওয়ার ব্যাপারটা, এটা কি? ফিজিক্স। বিদ্যুৎ প্রবাহ হওয়ার ব্যাপারটা হচ্ছে কি? ফিজিক্স। কিন্তু এই যে জেনারেটর, জেনারেটর চলতেছে কিভাবে? জেনারেটরের ভিতর আমরা কেরোসিন দিই, কেরোসিন, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন আর কি? কার্বন। এই হাইড্রোজেন আর কার্বনকে যখন আমরা দহন করি তখন আমরা কি পাই? আলো, তাপশক্তি, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড। জেনারেটরের উপর থেকে খেয়াল করিও ধোঁয়া ওঠে, এই ধোঁয়াটা কার্বন ডাই অক্সাইড, কিছু পরিমাণ পানি জলীয় বাষ্প হিসেবে বের হয়, আলো দেয়, আর কি দেয়? জেনারেটর গরম হয়। বুঝা গেছে? তাহলে এই যে ব্যাপারটা, জেনারেটরের ব্যাপারটা খেয়াল করে, এটা কিন্তু পদার্থবিজ্ঞানের কনসেপ্ট। কিসের সাথে কানেক্টেড? কেমিস্ট্রির সাথে কানেক্টেড। সো এভাবে পদার্থবিজ্ঞান এবং কেমিস্ট্রিও কি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এরপর আসো, ম্যাথের সাথে কিভাবে কেমিস্ট্রি সম্পর্কযুক্ত? ম্যাথের সাথে কিভাবে কেমিস্ট্রি সম্পর্কযুক্ত চিন্তা করো। এই যে আমরা কেমিস্ট্রিতে খেয়াল করবা, চ্যাপ্টার 6-এ আমরা কিছু ম্যাথ করব। চ্যাপ্টার 6-এ মৌলের ম্যাথ করব, শতকরা সংযুতির ম্যাথ করব, এরপর হচ্ছে কি
অনেক কিছু আছে আর শতকরা সংযুতি, তারপর হচ্ছে কি মোল, এসব ম্যাথগুলো করব। তো এসব ম্যাথ করতে আমাদের কিসের হেল্প নিতে হবে? গণিতের হেল্প নিতে হবে। ম্যাথ কিসের? কেমিস্ট্রির। হেল্প নিব কিসের? গণিতের। দ্যাট মিনস ম্যাথ আর কেমিস্ট্রিও একে অপরের সাথে কি কানেক্টেড। দ্যাট মিনস বিজ্ঞানের কোনো শাখায় স্বতন্ত্রভাবে চলতে পারে না। বিজ্ঞানের কোনো শাখায় স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওকে কি করতে হয়? কারো না কাউকে একটু সাপোর্ট করতে হয়। বায়োলজিও একা কিছু করতে পারবে না কেমিস্ট্রি ছাড়া, কেমিস্ট্রিও একা কিছু করতে পারবে না ফিজিক্স ছাড়া, এই টাইপসের। ঠিক আছে? আবার ম্যাথ, কেমিস্ট্রি করতে আবার কি লাগবে? ম্যাথ লাগবে। বুঝা গেছে? সো এভাবেই অন্যান্য বিষয়ের সাথে কেমিস্ট্রি গুলো হচ্ছে কি, সরি কেমিস্ট্রি হচ্ছে কি কানেক্টেড। আচ্ছা এবার আসো, আমরা দুটো জিনিস পড়ি, সেটা হচ্ছে কীটনাশক এবং প্রিজারভেটিভ। কীটনাশক, আচ্ছা কীটনাশক কেন ইউজ করা হয় এটা তোমরা বাচ্চাকাল থেকে পড়তেছো। ক্ষেতের পোকামাকড়, ক্ষেতের পোকামাকড়, এটা কোথায় আসে? আচ্ছা লিখে দিই, ক বা এমসিকিউতে আসতে পারে। ক্ষেতের পোকামাকড় বিনষ্টে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ, এটাই হচ্ছে কি কীটনাশক। ক্ষেতের পোকামাকড় না, সরি ক্ষেতের ক্ষতিকর পোকামাকড়। আচ্ছা আমাদের কৃষকরা যে চাষ করে, কৃষকরা যে চাষ করে সেখানে ক্ষতিকর পোকামাকড় থাকে যেগুলো অ্যাকচুয়ালি কি মানব জাতির জন্য হুমকি স্বরূপ, মানব জাতির না সরি, যেগুলো অ্যাকচুয়ালি কি ফসলের ক্ষতি করে। তো এই যে ফসলের ক্ষতি করে যে পোকাগুলো অথবা ক্ষতিকর পোকামাকড় যেগুলো আছে, এগুলো কি বিনষ্ট করার জন্য বা এগুলোকে নষ্ট করে ফেলার জন্য, মেরে ফেলার জন্য যে রাসায়নিক পদার্থটি ইউজ হয় সেটাই হচ্ছে কি কীটনাশক। এখন প্রিজারভেটিভস মানে কি? প্রিজারভেটিভস, প্রিজারভেটিভস মানে হচ্ছে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণে, খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ। এই যে আমরা বলি না অনেক সময় যে আমে ফরমালিন দেওয়া হয়েছে, মাছে ফরমালিন দেওয়া হয়েছে, এখন কথা হচ্ছে আমে, মাছে, এরপর কলাতে কার্বাইড দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো কেন করা হয়? কারণ একটা মাছ যখন ধরো বাজারে আসছে, ধরার পর বাজারে আসছে, এটা কি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না? বেশিক্ষণ কিন্তু মানে মাছ থাকে না, মাছ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। বাট যখন ওদের মধ্যে প্রিজারভেটিভস বা ফরমালিন ইউজ করা হয়, মাছগুলো কি হয়ে যায়? নষ্ট হওয়া থেকে বাঁচে, অথবা এগুলো কি হয়? সংরক্ষণ হয়। কিন্তু এই যে প্রিজারভেটিভস ইউজ করাটা, মাত্রাতিরিক্তভাবে ইউজ করাটা মানব জাতির জন্য ক্ষতিকর। এবং কেমিক্যাল প্রিজারভেটিভস ইউজ করাটা সব থেকে বেশি ক্ষতিকর, যেটা মাছে এবং আমে করে। যেমন আচার সংরক্ষণ করার জন্য তেল ব্যবহার করা হয়, দেখছো মেবি বাসায় যখন আমরা আচার বানাই, তেল দিয়ে কি করে? সংরক্ষণ করে। এখন তেল দিয়ে কেন সংরক্ষণ করে? এই জিনিসটা যাতে নষ্ট না হয়। এখন তেলটা কি করে না, খাদ্যবস্তুর এরকম ক্ষতি করে না যেটা তোমার ফরমালিন করে বা কার্বাইড করে। সো প্রিজারভেটিভস অতিরিক্ত মাত্রা ব্যবহার করাও কি ঝুঁকিপূর্ণ। ঠিক আছে? তাহলে খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যে রাসায়নিক পদার্থগুলো ইউজ হয় সেগুলোকে বলা হয় হচ্ছে কি প্রিজারভেটিভস। এরপর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভারী ধাতু কোনগুলো? ভারী ধাতু, ভারী ধাতু, ভারী ধাতু বলা হয় লেড, আর্সেনিক, লেড, আর্সেনিক, মার্কারি, এগুলোকে বলা হয় হচ্ছে কি ভারী ধাতু। ঠিক আছে? এবং এগুলো শরীরের জন্য খুব বেশি ক্ষতিকর। ঠিক আছে? লেড, আর্সেনিক, মার্কারি, সরি লেড, আর্সেনিক, পারদ, কোবাল্ট, মার্কারি না, পারদ, কোবাল্ট, পারদ, কোবাল্ট। সো এগুলো যখন শরীরে যখন ইনপুট হয় বা শরীরে কোনোভাবে ঢুকে, এই জিনিসগুলো শরীরে খুব একটা ভালো করে না, বরং উল্টা ক্ষতি করে। সো ভারী ধাতু হচ্ছে কি পারদ, কোবাল্ট, লেড, আর্সেনিক। বোঝা গেছে? তো এতটুকুই হচ্ছে কি আমাদের এই পার্টটা। এরপর আসো, আমরা একটা কি পড়বো? গবেষণা প্রক্রিয়া সম্পর্কে জানবো। গবেষণা প্রক্রিয়া, বিজ্ঞানের যে কোনো শাখা নিয়ে যখন আমি গবেষণা করব, আমাকে কিছু স্টেপের মধ্যে দিয়ে যাইতে হবে। বিজ্ঞানের যখন আমরা কোনো একটা গবেষণা করব, সেই গবেষণাটাকে অবশ্যই কিভাবে যেতে হবে? স্টেপ ওয়াইজ যেতে হবে। আচ্ছা আমি জিনিসটা মুখে এক্সপ্লেন করব, তারপর ছোট করে জিনিসটা লিখবো। আচ্ছা ধরো তুমি একটা গবেষণা করো, ধরো তুমি একটা কোনো বিষয় নিয়ে কি করবা? গবেষণা করবা। তো প্রথমে তোমার কি করতে হবে চিন্তা করো তো। ধরো আমি চিন্তা করলাম, ধরো আমি চিন্তা করতেছি যে হাইড্রোকার্বনকে দহন করলে কি হয়। এই যে একদম পরিচিত ইয়া দিয়ে বোঝাচ্ছি না, হাইড্রোকার্বনকে দহন করলে অ্যাকচুয়ালি কি ঘটে, এই জিনিসটাই আমাদের কি বের করার আমাদের মূল টার্গেট। হাইড্রোকার্বনকে দহন করলে বা হাইড্রোকার্বনকে পোড়ালে কি হয়, এই জিনিসটা আমরা বের করতে যাচ্ছি। এই যে প্রথম কাজ আমি কি করছি, এক্সপেরিমেন্ট আমি এখনো করি নাই,
আমি প্রথম কাজ কি করছি, হাইড্রোকার্বনকে পোড়ালে কি হবে সেটা বের করব, এটা চিন্তা করছি। দ্যাট মিন আমি গবেষণা করার জন্য একটা কি নির্ধারণ করে ফেলছি, বিষয়বস্তু নির্ধারণ করে ফেলছি, বিষয়বস্তু নির্ধারণ করে ফেলছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করে ফেলছি, একটা বিষয়বস্তু নির্ধারণ করে ফেলছি। এরপর আমি কি ডিরেক্ট এক্সপেরিমেন্টে ঝাঁপাই পড়বো বা ডিরেক্ট হাইড্রোকার্বনকে পড়বো? না, নেভার। তোমার কি করতে হবে, বই পড়বা, একটু ইউটিউব ঘাটবা, ইন্টারনেট ঘাটবা, তুমি একটু দেখবা যে আসলে হাইড্রোকার্বনটাকে যখন আমরা কি করছি, দহন করতেছি, অ্যাকচুয়ালি কি ঘটতেছে। তাহলে প্রথমে এরপর তোমার কি করতে হবে, বই বা পূর্বের যেগুলো গবেষণাপত্র আছে, বই বা পূর্বের গবেষণাপত্র হতে আইডিয়া নিতে হবে, বই বা পূর্বের গবেষণাপত্র হতে ধারণা নিতে হবে, ধারণা গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার প্রথমে কি করতে হবে, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, তারপর বই বা পূর্বের গবেষণাপত্র যেগুলো আছে এগুলোর থেকে কি করতে হবে, ধারণা নিতে হবে। এখন ধারণা নিবা, ধারণা নিলা, এবার তুমি চিন্তা করছো পরীক্ষণ করবা, পরীক্ষণ করতে গিয়ে দেখো তোমার কাছে কিছু নেই, বা তুমি কেমনে এক্সপেরিমেন্টটা করতে হবে এটা জানো না, তাহলে তোমার এর পরের কাজ কি, তোমার থেকে প্রয়োজনীয় বস্তুগুলা কি করতে হবে, আগে কি জানি বলে, ম্যানেজ করতে হবে। প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালীটা নির্ধারণ করতে হবে, তুমি কোন স্টেপের পর কোন স্টেপে যাবা। পরীক্ষা প্রণালী নির্ধারণ, ধরো ধরো তুমি কেরোসিন দিয়ে পরীক্ষাটা করবা, কেরোসিনকে তুমি কি করবা, জ্বালাবা। ঠিক আছে, তুমি ধরো চিন্তা করলা কেরোসিনকে তুমি জ্বালাবা, এই যে কেরোসিনটা তুমি জ্বালাবা, এখন যদি তোমার কাছে কেরোসিনটাই না থাকে তুমি এক্সপেরিমেন্টটা করবা কি দিয়ে? তো তোমার থেকে একটা প্রয়োজনীয় বস্তু লাগবে, এবং কেরোসিনটাকে তুমি কোন পাত্রে রেখে জ্বালাবা, কোন ওয়েতে জ্বালাবা, এটাও কিন্তু একটা কি বড় ম্যাটার। সো এরপর তোমার থেকে কি করতে হবে, প্রয়োজনীয় বস্তুগুলো ম্যানেজ করতে হবে এবং পরীক্ষা প্রণালীটা নির্ধারণ করতে হবে। এখন তুমি ফুল রেডি ফর দ্য এক্সপেরিমেন্ট, তারপর তুমি কি করবা, পরীক্ষণে চলে যাবা। দ্যাট মিনস এবার তুমি কি করতেছ, কেরোসিনকে জ্বালাচ্ছ বা কি করতেছ, অ্যাকচুয়ালি দহন করতেছ। এখন দহন করার পর তুমি একটা কি পাবা, তথ্য পাবা না, যে তথ্যটা কিরকম হবে, হাইড্রোকার্বনকে আমি পোড়ালাম, পোড়ানোর পরে আমি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, জলীয় বাষ্প পাচ্ছি, আলো পাচ্ছি, তাপশক্তি পাচ্ছি। এই যে তথ্যটা, এই যে গবেষণার পর যে তথ্যটা তুমি পাইছো, এই তথ্যটা তুমি সংগ্রহ করবা ও কি করবা, বিশ্লেষণ করবা। বিশ্লেষণ মিন্স কি, ধরো তুমি হাইড্রোকার্বনের সংকেত লিখবা, তারপর হাইড্রোকার্বন থেকে দহন করার পর যে রেজাল্টটা আসছে সংকেতগুলো লিখলা, ফলাফলটা কি করলা, বিশ্লেষণ করলা। কেন অ্যাকচুয়ালি পানি আসছে অথবা জলীয় বাষ্প আসে, কেন অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, এই জিনিসটা তোমার থেকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড কেন আসছে, হাইড্রোকার্বনে কার্বন ছিল বলে। পানি কেন আসছে, পানি মানে কি, H2O, পানির H2O এর যে এইচটা বা হাইড্রোজেনটা, এটা আসছে কোথা থেকে, হাইড্রোকার্বন থেকে। ওটা অক্সিজেন, এটা কোথা থেকে আসছে, দহন প্রক্রিয়ায় যে অক্সিজেন ইউজ করছো ওইটা থেকে। তার মানে তুমি যে তথ্যটা পাইছো এটা তুমি এবার কি করবা, বিশ্লেষণ করবা। এরপর তুমি কি করবা, বিশ্লেষণ করার পর তুমি একটা ফাইনাল একটা রেজাল্ট পাবা না, যেটা হচ্ছে কি ফলাফল। তুমি এই যে ফলাফলটা পাইছো, ফলাফল পেলা, এবং ফলাফল নিয়ে এবার তোমার কি করতে হবে, আলোচনা করতে হবে, ফলাফল নিয়ে আলোচনা করতে হবে। ধরো এটা তো আমরা কিসের জন্য আলোচনা করছি, মানে আগে থেকে আবিষ্কার হয় একটা জিনিস। সো যখন তুমি একটা নতুন কোনো কিছু গবেষণা করবা বা নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করবা, যখন তুমি একটা নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করবা, তখন তোমার ফলাফলটা নিয়ে আলোচনা করতে হবে, নাইলে তোমার ফলাফলটা কি হবে না, মানুষের কাছে পৌঁছাবে না, বা তুমি কোনো একটা স্বীকৃতি পাবা না। সো একটা গবেষণা যখন তুমি করবা, তোমার থেকে টোটাল 1 2 3 4 5 6টা স্টেপ তোমার কি করতে হবে, মানতে হবে। 6টা স্টেপ মেনেই তুমি গবেষণা করবে। এখন যদি তুমি চিন্তা করো, একটা স্টেপ যদি আমি মাঝখান থেকে বাদ দিই, কি হইতে পারে, বাদ দিলাম বিষয়বস্তু নির্ধারণ। তুমি যদি নাই জানো যে কি নিয়ে গবেষণা করবা, তুমি এই স্টেপগুলো করে লাভ নেই। আচ্ছা, এটা জানলা না, বই বা পূর্বের গবেষণাপত্র হতে তুমি কোনো আইডিয়া নিলা না, তুমি বিষয়বস্তু নির্ধারণ করলা, প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে চাচ্ছ। আচ্ছা, এখন প্রয়োজনীয় বস্তু কি কি লাগবে, এটা তুমি কেমনে জানবা যদি তুমি বই বা পূর্বের গবেষণাপত্র না পড়ো, অথবা পরীক্ষাটা কেমনে করতে হবে, পরীক্ষা প্রণালীটা নির্ধারণ কেমনে করবা, এই জিনিসটা তুমি কেমনে জানবা যদি তুমি বই বা পূর্বের গবেষণাপত্র না পড়ো? জানা যাবে, যাবে না। আবার যদি তুমি এই স্টেপটা না করো, তুমি পরীক্ষণে কেমনে যাবা, তোমার যদি উপাদানই ম্যানেজ করা না হয়, পরীক্ষা কিভাবে করবে এটা জানা না থাকে, তুমি পরীক্ষণ কিভাবে করবা? আর পরীক্ষণ না করলে তুমি তথ্য সংগ্রহ বা বিশ্লেষণ কেমনে করবা? তথ্য সংগ্রহ বিশ্লেষণ না করে তুমি ফলাফল কেমনে আলোচনা করবা? তো তোমার থেকে এই 6টা স্টেপ মেনেই কি করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, তো এতটুকুই হচ্ছে কি আমাদের থিওরিটিক্যাল পড়ালেখা। এখন এই জিনিসটা, এই যে এখন যে জিনিসটা আমরা পড়লাম, এই জিনিসটা গ এর জন্য খুব বেশি বেশি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এই জিনিসটা গয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসে, এবার আমরা আর খুব একটা আমাদের বেশি বাকি নেই। আচ্ছা, ল্যাবরেটরি কাকে বলে বলো তো? ল্যাবরেটরি, ল্যাবরেটরি আমাদের কলেজের নিচের তলার, আমাদের কলেজের বা স্কুলের নিচের তলার যে ভবনটা আছে, ভবনের নিচে যে ফ্লোরটা আছে ওইটাকে আমরা ল্যাবরেটরি বলি। ল্যাবরেটরি অ্যাকচুয়ালি কি, আসলে মজা করতেছে, ল্যাবরেটরি কি, বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা, ও গবেষণা যে শাখায় করা হয়, যে শাখায় করা হয়, তাহলে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা যে শাখায় করা হয় তাকে বলা হয় হচ্ছে কি, ল্যাবরেটরি। তাইলে এই রসায়ন ল্যাবরেটরি কি হবে, বা কেমিস্ট্রি ল্যাব কাকে বলা হবে, কেমিস্ট্রি ল্যাব কাকে বলা হবে, বা রসায়ন গবেষণাগার কাকে বলা হবে, কেমিস্ট্রি ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, এটা কাকে বলা হবে, রসায়নের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা, sorry, যেখানে করা হয়, গবেষণা যেখানে করা হয়, যেখানে করা হয়, তাহলে রসায়নের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা যে শাখায় করা হবে সেটা হচ্ছে কি, রসায়ন গবেষণাগার বা কেমিস্ট্রি ল্যাবরেটরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ল্যাবরেটরি কাকে বলে, যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে ল্যাবরেটরি বলে, এবং যেখানে রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে কি বলা হয়, রসায়ন গবেষণাগার বা কেমিস্ট্রি ল্যাবরেটরি। এখন ল্যাবরেটরির জন্য আমাদের কিছু জিনিস লাগে, ল্যাবরেটরিতে তুমি এই মানে সতর্কতাগুলো অবলম্বন না করে তুমি ঢুকতে পারবে না। ঠিক আছে, এগুলো তোমার মাস্ট জানা দরকার। প্রথমটা হচ্ছে তুমি অ্যাপ্রন না পরে কখনো কেমিস্ট্রি ল্যাবে ঢুকবা না, অ্যাপ্রন না পরে কখনো কেমিস্ট্রি ল্যাবে ঢুকবা না, হ্যান্ড গ্লাভস না পরে কখনো কেমিস্ট্রি ল্যাবে ঢুকবা না, হ্যান্ড গ্লাভস না পরে কেমিস্ট্রি ল্যাবে ঢুকবা না, ঢুকলেও কোনো এক্সপেরিমেন্ট করবা না। তারপর হচ্ছে কি, সেফটি গগলস, সেফটি গগলস, আমি গুগলস লিখছি, এটা বানানটা কিরকম আমার মনে নেই, সেফটি গগলস লাগবে। তারপর সব থেকে মেইন জিনিস, সব থেকে মেইন জিনিস সেটা হচ্ছে কি, তোমার একটা মাস্ক লাগবে। ঠিক আছে, সো তোমার থেকে অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভ, সেফটি গগলস এবং মাস্ক পরে কোথায় ঢুকতে হবে, কেমিস্ট্রি ল্যাবে ঢুকতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আসি, কেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে, কেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে। তোমরা কলেজে যখন উঠবা তোমরা দেখবা কেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন পদার্থ সাজানো, অমুক অ্যাসিড, অমুক ক্ষার, তমুক ক্ষার, অনেক কিছু আছে। এখন এই জিনিসটার মধ্যে তুমি বুঝবা কেমনে কোনটা কতটুকু ক্ষতিকর, বুঝতে তো হবে। আবার ধরো তুমি একটা বস্তুর গায়ে, একটা বস্তুর গায়ে ধরো তুমি একটা চিহ্ন দেখলা, যেটা হচ্ছে ধরো এরকম, এটা মানে ধরো তোমাকে তোমার টিচার বললো যেটা হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। ঠিক আছে, এখন সেম পদার্থটাকে যদি আমেরিকার একটা ল্যাবরেটরিতে এভাবে মানে অন্য একটা চিহ্ন দিয়ে ধরো কি করছে, প্রকাশ করছে, এই জিনিসটা কি খুব একটা ভালো হবে? ঠিক আছে, ধরো একটা দিয়ে বোঝাচ্ছে ধরো বিস্ফোরক পদার্থ, আরেকটা দিয়ে ধরো বোঝাচ্ছে বিষাক্ত পদার্থ। আমি কি বোঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সবকিছু বাদ দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ধরো তোমার কেমিস্ট্রি ল্যাবে দেখানো হয়েছে বিস্ফোরক পদার্থ হিসেবে, তারপর হচ্ছে কি আমেরিকার একটা কোনো ল্যাবে দেখানো হয়েছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ হিসেবে। দুইটাকে তো সেম ভাবে ইউজ করতে হবে, তাই না? দুইটার কি রিস্কটা তো সেম, কিন্তু যখন দুইটা আলাদা আলাদা কি ব্যবহার করেছে, প্রতীক ব্যবহার করা হয়েছে, তখন জিনিসটা অনেক খারাপ একটা রেজাল্ট বয়ে আনতে পারে। ঠিক আছে, ধরো তুমি আমেরিকায় গিয়ে দেখলা হচ্ছে কি একটা পদার্থ আছে যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে একটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, তুমি এটা কি করলা, এটার মধ্যে আগুন ঢেলে দিলা, বা sorry, আগুন না, তুমি এটাতে ম্যাচের কাঠে ডুবাই দিলা, সাথে সাথে কি হবে, বাস্ট হতে পারে বা সাথে সাথে আগুন ধরে যেতে পারে। তো এই জিনিসটা খুব একটা ভালো রেজাল্ট আনবে না। তো আমাদের এমন কিছু প্রতীক দরকার, এমন একটা না, এমন কিছু প্রতীক দরকার পদার্থের বোতলের কোথায় লাগানোর জন্য, উপরে লাগানোর জন্য, যেটা সারা বিশ্বে কি হবে, সেম হবে। বাংলাদেশে যেটাকে আমি বিস্ফোরক পদার্থ হিসেবে চিহ্নিত করব, সেটা আরব আমিরাতেও কি হতে হবে, বিস্ফোরক পদার্থ হিসেবে চিহ্নিত হতে হবে, এবং সেম চিহ্ন দিয়ে কি হইতে হবে, চিহ্নিত হইতে হবে। ঠিক আছে, সো এই যে একটা সার্বজনীন নিয়ম আমাদের চালু করতে হবে না, যেটা দিয়ে আমরা কি করব, আমরা প্রত্যেকটা পদার্থের প্রতীক কি করব, ডিফাইন করব বা নির্ণয় করব। সো এই যে একটা সার্বজনীন নিয়ম তৈরিকে সামনে রেখে, একটা সার্বজনীন নিয়ম, একটি সার্বজনীন নিয়ম চালুর জন্য, চালুর বিষয়ে
জাতিসংঘ একটা কাজ করছে, জাতিসংঘ একটা সম্মেলন আয়োজন করছিল, পরিবেশ উন্নয়ন, এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, পরিবেশ ও উন্নয়ন নামে একটা সম্মেলন করে। এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটা সম্মেলন করে, যে সম্মেলনটার নাম কি ছিল? পরিবেশ ও উন্নয়ন। সো প্রত্যেকটা দেশে মানে সেম পদার্থের উপর সেম প্রতীক ব্যবহারের জন্য, অর্থাৎ এই যে একটা সার্বজনীন নিয়ম, এটা চালুর জন্য জাতিসংঘ পরিবেশ এবং উন্নয়ন নামে একটা সম্মেলন করে। এবং এই সম্মেলনে একটা পদার্থ কতটুকু ঝুঁকিপূর্ণ, একটা পদার্থ কতটুকু ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ঝুঁকির মাত্রাটা, ঝুঁকির মাত্রা একটা পদার্থ আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ, এবং ওই পদার্থের ঝুঁকি কিসের আসলে, ওই পদার্থটা কি বার্স্ট হবে, নাকি আগুন লেগে যাবে, নাকি স্বাস্থ্য ঝুঁকি হবে, নাকি বিষাক্ত পদার্থ, এই জিনিসটা ঠিক করছে কোথায়? এই যে পরিবেশ উন্নয়ন নামক সম্মেলনটাতে। এবং এই যে পরিবেশ উন্নয়ন সম্মেলনটাতে যে প্রতীকগুলো অ্যাকচুয়ালি নির্ধারণ করছে, ওই প্রতীকগুলা প্রত্যেকটা মানে ইন্টারন্যাশনালি সব কান্ট্রি থেকে একই। অর্থাৎ বিস্ফোরক পদার্থের জন্য বাংলাদেশে যে প্রতীকটি ইউজ করা হবে, কানাডাতেও বিস্ফোরক পদার্থের জন্য সেম কি ইউজ করা হবে, প্রতীকটা ইউজ করা হবে। আশা করি আমি এখন বোঝাতে পারছি। আচ্ছা, এবার আসো। তো কেমিস্ট্রি ল্যাবে তুমি প্রথম যে পদার্থটা দেখবা সেটা হচ্ছে বিস্ফোরক দ্রব্য। বিস্ফোরক দ্রব্য, বিস্ফোরক দ্রব্য, যেটা চিহ্নটা অনেকটা এরকম। আমার আঁকা একটু মানে সুন্দর না। ধরো তুমি একটা বার্স্ট টাইপসের একটা কি দেখবা, সাইন দেখবা, যেটা হচ্ছে কি বিস্ফোরক দ্রব্য। ঠিক আছে, এখন বিস্ফোরক দ্রব্য তোমার থেকে এই জায়গায় পরীক্ষায় মুখস্থ করার কিছু নেই। এই জিনিসটা কি করতে হবে বলতে পারো, আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, যার কারণে ল্যাবরেটরি এবং গবেষকের মারাত্মক ক্ষতি হতে পারে। সো এগুলো তুমি বানাই লিখতে পারবা। ঠিক আছে, তোমার থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল। বিস্ফোরক দ্রব্যের এক্সাম্পল কি? টিএনটি, জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড, ও হচ্ছে কি নাইট্রোগ্লিসারিন, ও হচ্ছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন। তাহলে বিস্ফোরক দ্রব্য চিহ্ন হচ্ছে এটা, এবং বিস্ফোরক দ্রব্যের উদাহরণ কি? টিএনটি, জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন। এরপর আসে হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ, এখন দাহ্য মানে হচ্ছে কি আগুন লেগে যায়, যে পদার্থগুলো অ্যাকচুয়ালি কি হয়ে যায়, যে পদার্থগুলোর মধ্যে আগুন লেগে যায় সেগুলো হচ্ছে কি দাহ্য পদার্থ। ঠিক আছে, দাহ্য পদার্থের ইয়াটা কিরকম, এই যে অনেকটা আগুনের মতো, আগুনের ফুলকির মতো একটা চিহ্ন থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি দাহ্য পদার্থ, যেগুলাতে সহজেই কি হয়ে যায়, আগুন ধরে যায়। ধরো তোমার গায়ে আমি যদি অ্যালকোহল ঢেলে দিই, অ্যালকোহল ঢালার পর যদি একটা ম্যাচের কাঠি দিই, তোমার পুরো গায়ে আগুন ধরে যাবে, মানে যতটুকু তো অ্যালকোহল যাচ্ছে ততটুকু কি হয়ে যাবে, আগুন ধরে যাবে। সো এগুলো হচ্ছে কি দাহ্য পদার্থ। এরকম দাহ্য পদার্থের উদাহরণ কি? অ্যালকোহল, ইথার, অ্যালকোহল আর হচ্ছে কি ইথার। তাহলে বিস্ফোরক দ্রব্য গেছে, দাহ্য পদার্থ গেছে, তারপর আমরা যাবো বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ, এখন বিষাক্ত পদার্থের চিহ্নটা কিরকম? বিষাক্ত পদার্থের চিহ্নটা হচ্ছে কঙ্কালের মতো। আমি কঙ্কাল আঁকতে পারি না, এই যে ধরো একটা কঙ্কাল, এখানে চোখ আছে, এই যে এটা হচ্ছে আমার হ্যাপি কঙ্কাল। ঠিক আছে, এটা হচ্ছে আমার হ্যাপি কঙ্কাল। সো বিস্ফোরক দ্রব্য, আচ্ছা কঙ্কালের পাশে দুটো কি দেওয়া থাকে, ক্রস দেওয়া থাকে বা হাড়ের চিহ্ন দেওয়া থাকে। ঠিক আছে, তো বিষাক্ত পদার্থ অ্যাকচুয়ালি কি, যে পদার্থগুলা নাক বা মুখ দিয়ে যখন তুমি ইনহেল করবা তখন তোমার ফুসফুসের মারাত্মক ক্ষতি হবে। ঠিক আছে, সেগুলো হচ্ছে কি বিস্ফোরক। শুধু ফুসফুসের না, শরীরের বিভিন্ন অর্গানিজমের ক্ষতি হতে পারে। ঠিক আছে, যে পদার্থগুলো ইনহেল করলে, নাক দিয়ে বা মুখ দিয়ে ইনহেল করলে বা কোনো পর্যায়ে যদি বা কোনোভাবে যদি শরীরের ভিতর যায়, সেটা যদি তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে কি বিষাক্ত পদার্থ। এরকম বিষাক্ত পদার্থ কি কি আছে? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। বেনজিন, ক্লোরোবেনজিন আর হচ্ছে কি মিথানল, মিথানল। আচ্ছা, এরপর আসে বিষাক্ত পদার্থ শেষ, এবার আসে উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থটা অনেকটা দেখতে এরকম ক্রসের মতো, উত্তেজক পদার্থটা অনেকটা দেখতে কিরকম ক্রসের মতো। এখন উত্তেজক পদার্থগুলো অ্যাকচুয়ালি কি করে?
তুমি চিন্তা করো, ধরো কোনো জায়গায় সিমেন্ট ডাস্ট পড়ে আছে, সিমেন্টের ডাস্ট যেটা আছে এটা পড়ে আছে, ওটা যদি তোমার চোখে বা নাকে পড়ে, জিনিসটা খুব জ্বালা যন্ত্রণা সৃষ্টি করবে, জিনিসটা খুব কি করবে, জ্বালা যন্ত্রণা সৃষ্টি করবে। অর্থাৎ এবং এই জিনিসটা তোমার হাত, চামড়া, নাক মানে ফুসফুস, তারপর পেশিতন্ত্রের মারাত্মক ক্ষতি করবে। তো এগুলো হচ্ছে কি উত্তেজক পদার্থ, যে পদার্থগুলা কি হয় শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে এবং হচ্ছে কি করে শরীরের পেশিতন্ত্র, চামড়া ইত্যাদি মারাত্মক ক্ষতি সাধন করে, সেগুলোকে বলা হয় হচ্ছে কি উত্তেজক পদার্থ। এবং উত্তেজক পদার্থের উদাহরণ হচ্ছে সিমেন্ট ডাস্ট, সিমেন্ট ডাস্ট, সিমেন্ট ডাস্ট, তারপর হচ্ছে লঘু অ্যাসিড, লঘু অ্যাসিড, ক্ষার এবং হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড এগুলো হচ্ছে কি উত্তেজক পদার্থ। তারপর আসে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এখানে থাকে কিরকম, একটা মানুষের ছবি থাকে, মানুষের ছবি থাকে এবং মানুষের ছবিটাতে এই যে মাঝখানের জায়গাটাতে একটা মানে বিস্ফোরণ টিপসের একটা থাকে আর কি, আসলে বিস্ফোরণ না মানে জ্বালা যন্ত্রণার একটা ছবি থাকে। এখন এটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থগুলো কি, এই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ হচ্ছে সেই পদার্থগুলা যেগুলো ত্বকে লাগলে বা শরীরের নাক, মুখ বা ইত্যাদি কোনো একটা অংশ দিয়ে শরীরের ভিতর ইনহেল হলে যে পদার্থগুলো শরীরের ক্ষতি সাধন করে এবং যেটা ক্যান্সারের মতো কঠিন দুরারোগ্য ব্যাধিও আনতে পারে, সেগুলো হচ্ছে কি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের সব থেকে ইউনিক পয়েন্ট কি, সেটা হচ্ছে ওর ক্যান্সারের কারণ হতে পারে, ও কি হতে পারে, ক্যান্সারের কারণ হতে পারে। ঠিক আছে, তো এই যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ এগুলো কোনগুলো, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ হচ্ছে বেনজিন, টলুইন, জাইলিন, বেনজিন, টলুইন এবং হচ্ছে কি জাইলিন। ঠিক আছে, আচ্ছা তাহলে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কোনগুলো, যেগুলো ত্বকে লাগলে বা কোনোভাবে শরীরের ভেতরে গেলে কি সাধন করে, মারাত্মক ক্ষতি সাধন করে, এমনকি এটা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও সৃষ্টি করতে পারে, সেগুলোকে বলা হয় হচ্ছে কি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এবার আসো তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ। এখন কথা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ কোনগুলা, তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে ওগুলাই যে পদার্থগুলোর প্রতীকটা অনেকটা ফ্যানের মতো হয়, অনেকটা কিসের মতো হয়, ফ্যানের মতো। আমার আঁকাটা আসলে সুন্দর না। আচ্ছা, এখন তেজস্ক্রিয় পদার্থগুলো খেয়াল করবা, যখন অ্যাকচুয়ালি কি করে এমআরআই করে, তখন এমআরআই নাকি সিটি স্ক্যান আমার মনে পড়তেছে না, মানে যাই হোক এরকম একটা, খেয়াল করবা ওই যে ঘড়ি, স্বর্ণালংকার এই টাইপের জিনিসগুলো খুলে নিয়ে ফেলে, কারণ এই এখান থেকে ওই মেশিনটা থেকে কি বের হয়, তেজস্ক্রিয় রশ্মি বের হয়, যেগুলা একটা মানুষকে বিকলাঙ্গ করে ফেলতে পারে, যেগুলো একটা মানুষকে কি করে ফেলে, বিকলাঙ্গ করে ফেলতে পারে। সো তাহলে এই যে ধাতুগুলো কেন সরায় ফেলা হয়, কারণ ওরা ধাতুর সাথে বিক্রিয়া করে মানুষটার মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি আশেপাশে যারা মানুষ আছে তাদেরও মারাত্মক ক্ষতি করতে পারে। ঠিক আছে, তাহলে ওরা কি করতে পারে, তেজস্ক্রিয় পদার্থগুলো মানুষকে বিকলাঙ্গ করতে পারে, মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে, এবং এই পদার্থগুলো হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম। তারপর আছে তেজস্ক্রিয় পদার্থের পর আমার আছে পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। এটার প্রতীকটা অনেকটা এরকম, যেখানে একটা গাছের ছবি দেয়া থাকে, এটা কিসের, গাছের ছবি দেয়া থাকে এবং পাশে মানে কিছু একটা, আমি আসলে বোঝাতে পারতেছি না, বই থেকে দেখে নিও জিনিসটা। এবং পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ হচ্ছে ল্যাড এবং মার্কারি। তাহলে কথা হচ্ছে এই যে ল্যাড, মার্কারি অর্থাৎ পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থগুলোর অ্যাকচুয়ালি সেটা কি, পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থগুলো অ্যাকচুয়ালি উদ্ভিদ আর প্রাণী উভয়ের ক্ষতি সাধন করে। সো উদ্ভিদ আর প্রাণীর ক্ষতি সাধন মানে হচ্ছে কি পরিবেশের ক্ষতি সাধন করা। আর পরিবেশের ক্ষতি যদি তুমি সাধন করতে না চাও, ল্যাড, মার্কারি এই টাইপসের যেগুলো পদার্থ আছে এগুলাকে যথাস্থানে ফেলতে হবে, বা এগুলোর যে কিছু ডাস্টবিন থাকে যেগুলোতে হচ্ছে এই টাইপসের পদার্থগুলো ফেলা হয়, পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থগুলো, এবং এগুলাকে আলাদাভাবে কি করতে হয়, নিষ্কাশন করতে হয়। ঠিক আছে, বা আলাদাভাবে পরিশোধিত করতে হয়। তো এই পদার্থগুলো হচ্ছে কি পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ, যেগুলো হচ্ছে কি ল্যাড এবং হচ্ছে কি মার্কারি, এগুলো উদ্ভিদ ও প্রাণীর জন্য মারাত্মক ক্ষতি সাধন করে। ঠিক আছে, এরপর আছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ,
ক্ষত সৃষ্টিকারী পদার্থ। বেশিরভাগ অ্যাসিডই কিন্তু ক্ষত সৃষ্টিকারী পদার্থ। ক্ষত সৃষ্টিকারী পদার্থতে থাকে একটা হাতের সিম্বল থাকে যেখানে কি পড়ে, অ্যাসিড পড়ে বা এই টাইপসের একটা সিম্বল থাকে, ঠিক আছে। এখন ক্ষত সৃষ্টি বলতে কি, ইনস্ট্যান্ট তোমার একটা ক্ষতি করে ফেলবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড হাতে পড়লে ইনস্ট্যান্ট জায়গাটা কি হয়ে যাবে, ঝলসে যাবে। তো এটা হচ্ছে কি ক্ষত সৃষ্টিকারী পদার্থ। তাইলে যে পদার্থগুলা মানব শরীরের ইনস্ট্যান্ট ক্ষতি সাধন করে বা তাৎক্ষণিক ক্ষতি সাধন করে এবং কোনো একটি অঙ্গে ক্ষত সৃষ্টি করে, তাদেরকে বলা হয় হচ্ছে কি ক্ষত সৃষ্টিকারী পদার্থ। এগুলোর মধ্যে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এরপর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড আছে, ঠিক আছে সালফিউরিক অ্যাসিড, সরি মনে নেই আসলে আমার থেকে। সালফিউরিক অ্যাসিড আছে, আচ্ছা বাংলায় লিখি, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ, ঘন। তাহলে এই জিনিসগুলো আমরা এতক্ষণ যে জিনিসগুলো পড়েছি এগুলো গ এবং ঘ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে তোমাদেরকে দিবে কি জানো, 3টা বা 2টা আইকন দিয়ে দিবে, মানে প্রতীক দিয়ে দিবে। প্রতীকগুলো দিয়ে দিয়ে জিজ্ঞেস করবে যে অ্যাকচুয়ালি এটা এই দুইটার মধ্যে পার্থক্য কিরকম, বা এক্সাম্পল, তারপর হচ্ছে এই দুটার বৈশিষ্ট্য, এই পদার্থ, এই যে প্রতীকগুলো কেন ইউজ করা হয়, আশা করে এক্সপ্লেন করতে পারবে। বইয়ের মধ্যে চার্ট দেওয়া আছে, চার্টটা এক্সপ্লেন করতে পারবে এবং আলাদা করে আমি বলবো খাতার মধ্যে এই যে এক্সাম্পলগুলো লিখে নিবা। তাইলে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ। তাইলে এখন তোমাদের কাজ কি, ক্লাসটা যেহেতু করছো, বইটা খুলো, রিডিং পড়ো, গাইড খোলো, এমসিকিউ সলভ করো, ক খ সলভ করো, সিকিউ সলভ করো, তারপর গিয়ে তুমি কি চ্যাপ্টারটাতে বস। বোঝা গেছে? মিনিমাম 20টা সিকিউ সলভ করতে হবে, সবগুলো এমসিকিউ সলভ করতে হবে, তাইলে তোমাদের কি হয়ে যাবে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো নেক্সট চ্যাপ্টারে সবার সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা এবং যে জিনিসগুলো আমি লিখছি অবশ্যই অবশ্যই খাতায় আলাদা করে নোট রাখবা। ধন্যবাদ সবাই।